বাজেট 2025-26 নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ আবু ইউসুফ। আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, গতকাল বাজেট 2025-26 পেশ করা হয়েছে। বাজেট কেমন হয়েছে? সাধারণ জনগণ এই বাজেট থেকে কি পেয়েছে বলে আপনি মনে করেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যেহেতু এই বাজেটটি একটি বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এবং একমাত্র বাজেটই আমরা এই পর্যন্ত যতটুকু যদি সবকিছু থাকে, তো সেই হিসেবে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। প্রথম প্রত্যাশা সেটি হলো যে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার একটা বিষয়, বা যদিও বলা হয়েছে 6.5% ইনফ্লেশনের যে টার্গেট, আসলে এটি আসলে কিভাবে আনা হবে। আমরা যদিও দেখেছি সরকার দায়িত্ব নেওয়ার পরে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি অনেক চেষ্টা করা হয়েছে, নিম্নমুখী প্রবণতা, বাট কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু ইনফ্লেশনটা আসেনি, বা 6.5% কিভাবে আসবে সেটার আসলে আমরা ওরকম কিছু দেখিনি। বাট এটা যদিও একটা জটিল বিষয়, এখানে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার সেটা হচ্ছে সাপ্লাই চেইন যেটা আছে, বাজার ম্যানেজমেন্টে। সুতরাং সেই জায়গাগুলো কাজ করার, বাট সরকার যেটি চেষ্টা করেছে অন্তত বিষয়গুলোকে স্বীকার করে নেয়া। কারণ আগে আমরা যখন দেখতাম যে এক ধরনের ডিনায়াল ফ্যাক্ট ছিল যে বর্তমান যে পরিস্থিতি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যে একটা বড় চ্যালেঞ্জের জায়গা, সেই জায়গাগুলো কিন্তু অন্তত বাজেট বক্তৃতাতে আলোকপাত করা হয়েছে। শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, সামাজিক সুরক্ষার কথা। বিশেষ করে আমরা যদি দেখি যে সামাজিক সুরক্ষা ক্ষেত্রে আমরা দেখলাম যে এই বছরের যে আমরা অনেকদিন থেকে বলে আসছি 140 ধরনের প্রোগ্রাম ছিল, সেগুলোকে কমিয়ে 95 ধরনের প্রোগ্রামে, অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতে পেনশনকে বাইরে রেখে আসলে কত টাকা খরচ হচ্ছে। বিশেষ করে যদিও আমাদের বেনিফিশিয়ারি সংখ্যা যেহেতু 1,20,00,000-এর মতো, তাহলে এখন 50 টাকা বাড়ালেও আমরা দেখলাম যে একটা ভালো দিক হয়েছে যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, তার মধ্যে একটু ডিফারেন্স ছিল, বাড়িয়ে 1 করা হয়েছে, 650 টাকার মতো করা হয়েছে। বা অন্যান্য যে সমস্ত অ্যালাউন্স গুলো আছে, মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট, অর্থাৎ সামাজিক সুরক্ষা খাতে যে ভাতাভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। কারণ এই খাতে দেখা যাচ্ছে যে যেহেতু পরিমাণ ভাতাভোগীর সংখ্যা অনেক বেশি, তো সেটি একটি ভালো উদ্যোগ। পাশাপাশি আমরা জানি যে ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম যেটি আছে, সেটিও তার সংখ্যাটাও আগে 50 লাখ ছিল, সেটাকে 55 লাখ টাকা করে 5 মাসের জায়গায় সেটা 6 মাস করা হচ্ছে, যে সাশ্রয়ী মূল্যে যে 5 কেজি চাল দেওয়া হয়। তো সেই জায়গাটা প্লাস আরেকটা যেটি করা হয়েছে ডাইনামিক একটা রেজিস্ট্রি, অর্থাৎ যাতে টার্গেটিং ডিফারেন্সিয়াস না থাকে, রাইট পিপল সেখানে যাতে পায়, তো সেটার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং সামাজিক সুরক্ষা খাতে, এডুকেশনের খাতে আমরা অনেকদিন থেকে বলে আসছি যে এডুকেশন এবং মানে শিক্ষা ও প্রযুক্তি না করে শুধুমাত্র শিক্ষা খাতে কত, তো সেখানেও আমরা দেখলাম শিক্ষা খাতে 12.1%-এর মতো দেওয়া হয়েছে। বাট ইউসুফ, আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে এবারের বাজেটে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সেখানে যেই ধরনের পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে, যেই ধরনের পণ্যের দাম কমানো হয়েছে, এতে করে আপনি মনে করেন কতটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে? আমরা দেখেছি যে দেশীয় পণ্যের উপর কিন্তু দাম বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে দেশের জনসাধারণ কতটা সুযোগ পাবে বলে আপনি মনে করেন? না, যেহেতু মূল্যস্ফীতি, তো যেটা আমি বললাম, এটি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমাদের মনিটারি পলিসি, ফিসকাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা শুধুমাত্র মূল মানে শুল্ক হার সমন্বয় একটি অংশ, বাট সেখানেও এখন 6.5% আনাটা যেহেতু অনেক দিন থেকে একটা হাই রেট, অর্থাৎ ডাবল ডিজিটে আছে, তো সেটি একটা জায়গায় সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল, সেটি হচ্ছে যে এই যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের যে সীমা, সেটি আসলে 3,50,000 50,000 টাকা যেটি আছে, সেটিকে আসলে বাড়ানোর অনেক প্রত্যাশা চিত্র। এটা হয়তো 4 লাখ বা এরকম, অন্তত ন্যূনতম 4 লাখ টাকা করার দরকার ছিল। তাহলে অন্তত যারা সাধারণ, যারা সীমিত আয়ের মানুষ, তারা কিন্তু, বা মধ্যবিত্ত যারা আছে, তারা কিন্তু একটা স্বস্তির জায়গা কিন্তু এখানে পেত। সুতরাং এই জায়গাটা যে করমুক্ত আয়ের, আরেকটা যেটা আমরা দেখলাম, যদিও আমাদের এখানে এবারের বাজেটে আপনারা দেখছেন একটা ছোট আকারে, অর্থাৎ ইনক্রিমেন্টাল বেসিসে না গিয়ে, অর্থাৎ আগের বছর চলতি বছরের চেয়েও কম করা হয়েছে
এবং বাজেট ডেফিসিটও সেটা 3.6% করা হয়েছে। ইউজুয়ালি এটি 4%-এর উপরে থাকে, 4 to 5%-এর মতো। তো সেই জায়গায়ও একটা সংকোচনমূলক জায়গায় কিন্তু নেওয়া হয়েছে। তারপরে আমরা এই বাজেটে যেটা আমরা সবচেয়ে বড় জায়গাটা, যেহেতু জুলাই আগস্ট মুভমেন্টে তারুণ্যের বিষয়গুলো, সেখানে এমপ্লয়মেন্ট সৃষ্টির কথা বাজেটে বলা হয়েছে, কিন্তু আসলে ব্যক্তি খাতে বিনিয়োগ যদি আমরা বাড়াতে না পারি তাহলে কিন্তু তো এমপ্লয়মেন্ট আপনি যেহেতু ব্যক্তি খাতের বিনিয়োগের কথা বলছিলেন, সেহেতু আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি যে এবারে বাজেটে কিন্তু দেশীয় অর্থায়ন থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সেক্ষেত্রে বেসরকারি খাতের বিনিয়োগ কতটা বাধাগ্রস্ত হবে বলে আপনি মনে করেন, অথবা বেসরকারি খাত আসলেই কি বাধাগ্রস্ত হবে? না, আমরা দেখেছি যে ডোমেস্টিক খাত থেকে যে বাজেট ডেফিসিটটা আছে, সেই বাজেট ডেফিসিটের একটা বড় অংশ ডোমেস্টিক খাতে, 1,25,000 কোটি টাকার মতো ডোমেস্টিক খাত থেকে নেওয়া হবে। তারপরেও আমরা যদি অন্যান্য সময়ের তুলনায় চিন্তা করি, যেহেতু বাজেট ডেফিসিটটা কম, সরকারের উচিত হবে রেভিনিউ মোবিলাইজটা করা। অর্থাৎ সেখানে যদিও টার্গেট করা হয়েছে যে 9% অফ জিডিপি তে নিয়ে আসা, যেটা 5,65,000 কোটি টাকা, কিন্তু বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা বা অন্যান্য বিষয়গুলো আমরা যদি মাথায় নেই, এই রেভিনিউ টার্গেটটা অ্যাচিভ করাটা কিন্তু কঠিন হবে। পাশাপাশি আমরা এখনো দেখলাম যে আমাদের ইনডিরেক্ট ট্যাক্সের উপরই, অথবা যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরই কিন্তু আসলে মাননীয় অর্থ উপদেষ্টা সেই ট্যাক্স আদায়ের ক্ষেত্রে বা রেভিনিউ আদায়ের ক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা, কিন্তু ট্যাক্স নেট বাড়ানোর যে প্রক্রিয়া, বা আমাদের 1,11,00,000 টিনধারীর মধ্যে মাত্র 40 লাখ দিচ্ছে, কিন্তু তাদেরকে কিভাবে নিয়ে আসা যাবে? উল্টো দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রের যে বিষয়টা আছে সেটি যাতে, যে বাধ্যকতা ছিল যে টিন সাবমিশনের, সেটাকে আর রিল্যাক্স করা হয়েছে। সুতরাং এই আবু ইউসুফ, আপনি যেমনটি বলছিলেন ট্যাক্স নেট বৃদ্ধির বিষয়টি আসলে খুব একটা নেই। আমরা দেখছি যে যেই পরিমাণ ট্যাক্স দিত তাদের উপরেই করের বোঝাটা যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, কালো টাকা সাদা করার যে সুযোগটা দেয়া হয়েছে, এটা আসলে কতটা ভালো হলো? সবাই কিন্তু বলছে যে এটা আমাদের যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে সাংঘর্ষিক এবং সেই চেতনা বিরোধী। সেক্ষেত্রে আসলে কেন গতানুগতিক এই সুবিধাটা এবারও রাখা হলো? আসলে আমরা তো এটি খুবই আশ্চর্য হয়েছে, কারণ অন্তত অন্তর্বর্তীকালীন সরকার, অনেকের রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকে রাজনৈতিক সরকারগুলোর তাদের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটা আসলে প্রত্যাশা করিনি। যেভাবে হোক, করের হার বাড়িয়ে হোক আর যাই হোক, এই যে করের মানে তার যে নির্দিষ্ট তার যে আয়ের উৎস জানা, প্লাস হচ্ছে এই যে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে সুযোগটা দেয়া হয়েছে, সেটা কোনোভাবেই আসলে সাপোর্ট করার মতো না। আশা করছি, যেহেতু বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন মহল থেকেও এই দাবিটা জানানো হচ্ছে, এই ধরনের সুযোগ দেয়া মানে হচ্ছে সৎ করদাতা যারা আছে তাদেরকে নিরুৎসাহিত করা, তাদের যে প্রতি যে ন্যায্যতার জায়গাটা, সেই ন্যায্যতার জায়গাটা মানে নিশ্চিত না করা। তো আশা করছি সরকার নিশ্চয়ই এই জুন মাসের যে আলোচনার শেষে এই জায়গা থেকে নিশ্চয়ই ফেরত আসবেন। কারণ দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই কথা বলছি, জুলাই আগস্ট মুভমেন্টের কথা বলছি, কোনো আন্ডার এনি সার্কমস্টেন্সেস আমরা দেখছি, বা অতীতেও যতগুলো সুযোগ দেওয়া হয়েছিল কালো টাকা সাদা করার, সেরকম কিন্তু আসলে আসেনি। যেভাবে বলা হচ্ছে যে অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেই অজুহাত দেখিয়ে করা হয়, সেটি আসলে কোনোভাবেই এই কালো টাকা সাদা করার যে বিষয়টিকে কোনোভাবেই সাপোর্ট করার যায় না। সাপোর্ট করা আসলে ঠিক অতটা যায় না। আবু ইউসুফ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।